সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। অনিমা বেগম আর ওসমান শেখ তখন রুমে ঢুকলো। নিলয় সাহেব বাসায় নেই। একটা কেসের তদারকিতে তাকে অন্য জেলায় যেতে হয়েছে। অনিমা বেগম দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন, থামো, বাচ্চাদের মতো কি পাগলামি শুরু করেছো তোমরা? তিনি মেয়ের পাশে গিয়ে বসলেন। দৃঢ় স্বরে বললেন, বাসন্তী, আমায় শুধু তুমি একটা কথা বলো, তুমি কি হাসিবের সঙ্গে থাকতে চাও? হ্যাঁ কি না? শেষবার জিজ্ঞেস করছি তোমায়। ধীর স্বরে জবাব দিল, না মা, আমি ওই জানোয়ারটার সঙ্গে কখনো থাকতে চাই না। ও একটা জানোয়ার, তার থেকেও অধম। ওসমান শেখ নাতনির দিকে কিছু তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলেন। অতঃপর বললেন, আর কোনো কথা হবে না। বাসন্তীর কাঁদতে ইচ্ছে হচ্ছে সে কাঁদুক। তোমার যার যার রুমে যাও, নিজেদের কাজ করো। দিদিভাই ডিভোর্স পেপার সাইন করে দেবে, ঝামেলা শেষ। তাছাড়া দিদিভাই থাকতে চাইলেও তো আমরা তাকে থাকতে দেবো, বা আমাদের আদরের ধনকে দেখাশোনা কষ্টের মাঝে কেন ফেলবো? কয়েকটা দিন কষ্ট সহ্য করেছে, এই তো ঢের। ওই জানোয়ারকে আমার ছেলে নিজের হাতে শাস্তি দেবে। এতদিন ওর নামে নির্যাতনে কেস ফাইল করিনি, এই তো ওর ভাগ্য। তবে এবার করব। ডিভোর্সটা শুধু হোক, পরবর্তীতে দিদিভাই বিয়ে করবে কি না করবে সেটা সম্পূর্ণ দিদিভাই নিজের মর্জি। তাকে সারা জীবন পালনের জন্য তার বাপ ভাইয়ের কম টাকা নাই। ওসমান চৌধুরী নিস্তব্ধর দিকে তাকিয়ে বলল, কি দাদা ভাই পারবে না বোনের দায়িত্ব নিতে, নাকি বলবে পারবে না? ওসমান চৌধুরী নিস্তব্ধর দিকে তাকিয়ে বলল, পারবো দাদু ভাই, অবশ্যই পারবো। আমার একমাত্র বোনকে আমি দেখতে পারবো না তা কি করে হয়? যে আপা আমায় ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার কাছে আমি শতভাগ ঋণী। আপা সারা জীবন আমার ঘরে বসে খেলেও আমার তাতে কোনো আফসোস নেই। তিনি আবার ইয়ানা, আয়েশা আর তাসফির দিকে তাকিয়ে বললেন, কি দিদি ভাইয়েরা, তোমরা পারবে তো ননদের সঙ্গে থাকতে? আয়েশা আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল, অবশ্যই পারবো দাদু। আল্লাহর রহমতে আপনার বড় নাতির কোনো কিছুর কমতি নেই। তাছাড়া আমরা ডাল ভাত খেলে না হয় আমার ছোট বোনটাও ডাল ভাত খাবে। ইয়ানা মনে মনে পেয়ে যায় বিরক্ত হলো। ইস, যত সব ঢং এদের। আর তার সুখের সংসারে অন্য ধ্বংস করতে নাকি এখন সারা জীবন তাদের ঘাড়ে বসে খাবে, অসহ্য। তবু নিজের মনের কথা মনে রেখেই মেকি হেসে জবাব দিল, অবশ্যই দাদু, কোনো সমস্যা নেই। তাসফি দৃঢ়তার সঙ্গে বাসন্তীর দিকে তাকিয়ে জবাব দিল, অবশ্যই দাদু ভাই, কেন পারবো না? আমার একমাত্র আপাইকে আমি সব সময় আগলে রাখবো। আর সে তো আমার ননদ নয়, আমার মিষ্টি একমাত্র আপাই। বলেই বাসন্তীকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। দাদু হেসে নিস্তব্ধর উদ্দেশ্যে বলল, দেখছো দাদা ভাই, হিরে খুঁজে এনেছি তোমার জন্য। হিরে যত্ন করে রেখো কিন্তু। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফি দিকে। কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করলো, পুচকে মেয়েটা সবসময় তাকে টেক্কা দিতে তৎপর থাকে জানো। ওসমান শেখ আবার বললেন, আমার তোমার সঙ্গে আছে দিদিভাই, সমাজের চিন্তা তোমার করতে হবে না। তুমি সমাজকে বুক ফুলিয়ে চলবে। আর কে কি বলল তার ধারার সময় আছে নাকি? হ্যাঁ, আমাদের মেয়ের সেরা। আরে ওই শালা তো নর্দমার কিড। বাসন্তীর বুক ভরে উঠল প্রফুল্লতায়। এরকম দাদু কজন পায় ঘরে ঘরে। একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। অনিমা বেগম মেয়ের মাথায় আদর দিয়ে বের হলেন। বাসন্তী যেন নিজের প্রাণ পুনরায় সঞ্চয় করলো। আসলে শত দুঃখই জীবনে আসুক না কেন, পরিবারের মানুষদের একটু সাপোর্টই একজন ভঙ্গুর হৃদয়বানকে একদম সুস্থ করে দিতে পারে। পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি কার্যকরী। সমাজের লোক যাই বলুক না কেন, তা আমাদের গায়ে লাগে না। হাজারটা বাজে মন্তব্য করলেও আমরা তা এড়িয়ে চলি। কিন্তু পরিবারের একজন প্রিয় মানুষ যদি দুঃখের সময় পাশে না দাঁড়িয়ে নেগেটিভ মন্তব্য করে, আমাদের ভঙ্গুর হৃদয় আরো নইয়ে পড়ে। এটাই স্বাভাবিক। আপনজন পাশে থাকলে বিশ্ব জয় করা যায় অনায়াসেই। মেন্টাল সাপোর্ট জীবনের সবচেয়ে বড় মহা ঔষধি। এই যে আমাদের দেশে কত ভালো মানুষ বর্তমানে মেন্টাল পেশেন্ট হয়ে অ্যাসাইলামে ভর্তি। কেন তারা মেন্টাল পেশেন্ট হলো? সকলের কি রোগ হয়েছে? না তো। প্রিয় মানুষ থেকে ধোকা, পরিবার থেকে সাপোর্ট না পেয়ে, পরিবার থেকে লাঞ্ছনা পেয়েই তো তারা ঘুমড়ে ঘুমড়ে পড়েছে রোমের কোণে। সমাজ যখন বেরিয়েছে, কেউ তাদেরকে কথার আঘাত থেকে প্রতিহত করেনি, কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি।
কেউ বলেনি সাহসী হয়ে ওঠো? এটাই তোমার জীবনের শেষ নয়, ভবিষ্যতে তোমার আরো অনেক পথ চলা বাকি। নিশ্চয় পরম করুণাময় আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। দুঃখের পরেই তো সুখ আসে, এমন আশ্বাসটুকু বোধ হয় তাদের কেউ দেয়নি। এই যে আজ বাসন্তীকে তার পরিবার যে সাপোর্টটা দিল, তার মনে হচ্ছে এতেই যেন তার সুখ হাতের মুঠোয় ধরা দিয়েছে। সে তো এই ভয়টাই পাচ্ছিল, যদি কেউ তার সঙ্গ না দেয়। যদিও যখন বাসন্তী প্রথমবার ভঙ্গুর হৃদয় নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতো, এভাবেই সকলে তাকে সাপোর্ট করেছে, তবুও ভয় তো থেকেই যায়। কতদিন তারা বিরক্ত হবে না? একসময় তো ঠিকই হবে। এই ভয় ছিল তার মনে। আজ যেন এই ভয়টুকুও তার কেটে গেল নিমিষেই। শ্বশুর বাড়ির দিনগুলোর কথা এখনো ভাবলেই তার সারা গা পিছিয়ে যায়। রাতে তাসফি বিছানায় শুয়ে আছে, তার ঘুম আসছে না কিছুতেই। বাসন্তী আপার কথা তার সারাক্ষণ মাথায় ঘুরছে। কেন ডিভোর্স দিচ্ছে আপা তার স্বামীকে? বাসন্তী আপার রুমে যেতে গেলে বিকালে তাসফিও তো দেখলো হাসিব আপার পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। যদিও কোনো ভুল করে থাকে, তবে একজন মানুষকে একটা সুযোগ দেওয়া কি উচিত নয়? তাসফির তো হাসিবকে ভালোই মনে হলো, তবু একদিনে কি আর মানুষ চেনা যায় নাকি? কিছু কিছু মানুষের কত রূপ যে থাকে তার ঠাহর করা মুশকিল। একজন মুখোশধারী মানুষের হাজারটা রূপ। আমরা সাধারণ মানুষ কি আর তা ঠাহর করতে পারি নাকি? এক দেখাতেই পারি না। তো পারলে তো সবাই জীবনে প্রতারকের ঠকে যাওয়ার হাত থেকে রক্ষা পেত, কিন্তু তা যে সম্ভব হয়ে ওঠে না। তাই তো মানুষ ঠকে যায় তার ভালোবাসার কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, এমনকি একজন অসৎ দোকানদারের কাছেও। নিস্তব্ধ বের হয়েছে, উদ্দেশ্য গরির মোড়ের চায়ের দোকান। প্রায় দিনই সেখানে চার বন্ধুর আড্ডা চলে। সারাদিনের কর্মব্যস্ত সময়ে পরে এই চায়ের দোকানে প্রায় তারা আসর জমায়। নিস্তব্ধ পৌঁছাতেই সুজন কৌতুক স্বরে বলল, শোনো সবাই, এই যে বের হয়েছেন আমাদের সদ্য বিবাহিত ব্যাচেলার পুরুষ মানুষ, তার বউ তাকে ব্যাচেলার রাখেনি। আমাদের সভ্য পুরুষের বউ ছোট, তাই নিজেকে ব্যাচেলার রেখেছে। ছোট বউ তার নাকি আবার পছন্দ নয়। কি মুশকিল বলুন তো বন্ধুগণ। মাহিন রসাত্মক ভঙ্গিতে বলল, হ্যাঁ, আমরাও দেখবো পুচকে পুচকে করে বেটা কতদিন নিজের পুরুষত্ব হেফাজত করতে পারে। দেখা গেল আমাদের সৃজনের আরেক বাচ্চার আগেই নিজেই বাপ হয়ে বসে রইল। নিস্তব্ধ নিজের শক্ত পোক্ত পুরুষালী দুহাতের সাহায্যে লাগালো দুজনের পিঠের চর। সুজন আটকে উঠল, কি রে ভাই, আস্তে মার না, হাত তো বানাইছিস লোহার মতো। আবার ফিস ফিস করে বলল, তা তোর এই অসুরের মতো শক্ত হাত দিয়ে তোর পুচকে বউয়ের নরম কোমল হাত চেপে ধরলে তো মোমের মতো গলে পড়বে রে। সাবধানে বন্ধু, সাবধানে কাম চালিও। নিস্তব্ধ চোখ গরম করে তাকালো, বলল, আমার বউয়ের হাত গলবে নাকি শক্ত হবে সেটা আমি দেখব। তুই বরং এবার একটা বিয়ে করে নে, তারপর নিজের বউয়ের হাত ধরে দেখিস গলে কিনা। নিজেরটা প্র্যাকটিস হয়ে যাবে, কেমন? আঙ্কেলকে বলবো মেয়ে খুঁজতে। সুজন দুঃখী দুঃখী গলায় নাটকীয় ভঙ্গিমা করে বলল, এই দেখো, এর মধ্যে আবার আমার বিয়ে নিয়ে টানাটানি করছিস কেন? সিঙ্গেল আছি, বেশ আছি। তোর মতো একার থেকে দোক্কা হতে চাই না ভাই। দেখা গেল কলিজা ফেটেই না হই মরে গেলাম, তারপর আমার ভূতের কি হবে ভেবে দেখেছিস একবারও? স্বার্থপর বন্ধু সবগুলো তোরা। নিস্তব্ধের কথায় মাহিন গন্ধ শোকার ভঙ্গিমা করে বলল, কিরে মামা, কি যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সৃজনের ফোন বেজে উঠল, তার বউ কল করেছে। মাহিন বলে উঠল, এই তো দেখছিস এক একজনের বউয়ের কত চিন্তা। বাসার বাইরে গেলেই ফোন আর ফোন। শালার আমার জীবনটাই তেজপাতা। বউ নেই, ফোন করার মানুষও নেই। সৃজন দূরে গিয়ে কথা শেষ করে এসে বলল, পাট কমিয়ে নাও বক্স, দরকার পড়লে নিজে বিয়ে করো না, তবু অন্য সুখ নজর দিস কেন ভাই? মাহিন নাটকীয় ভঙ্গিমায় বলল, নাউজুবিল্লাহ, আমি কেন নজর দেব? তোরাই তো এমন এক একটা বিয়ে করলি যে শালার একটা শালি জোটাইতেই পারলি না। বেঁচে বেঁচে সবগুলো একটাই বউ তোদের, না আছে শালি না আছে শালা। মাহিন পেশায় একজন ডেন্টিস্ট। নিস্তব্ধ দুষ্টু হেসে বলল, কত সুন্দরী মেয়েরা দাঁত দেখাতে আসে, একজনের দাঁত দেখে প্রেমে পড়লেই তো পারিস। হ্যাঁ সেটাই, আমার রুচি এতটাও নিচে নামেনি যে পোকায় খাওয়া দাঁতওয়ালা মেয়েকে পছন্দ করব। মাহিনের কথায় বাকি তিন বন্ধু হাসতে লাগলো জোর কদমে। বন্ধু আড্ডা চলল অনেক রাত পর্যন্ত। দরজা খোলার শব্দে তাসফি সচেতন হলো নিশ্চয়ই ডাক্তার সাহেবের আগমন হয়েছে।
এই রাত 12টার সময় তার আসার সময় হলো। আসুক, তাসফির তাতে কি? তাসফি ঘুমিয়ে পড়ার ভান ধরে শুয়ে রইল বিছানার মাঝে। এবার ঘুমা না, ঘুমা। দেখি কি করে ঘুমাস তুই বেটা। দুপুরে আমায় ঝাড়ি মেরেছিলি না, এবার ঘুমা আরাম করে। নিস্তব্ধ রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় এসে তাসফিকে এভাবে মাঝে শুয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো। সব মেয়েটার ফাজদামি শয়তানি কি তা সে ঠিকই বুঝেছে। সে শক্ত কণ্ঠে বলল, পাশে সরে ঘুমান। আমি জানি আপনি ঘুমাননি ম্যাডাম, সো নাটক বন্ধ করে সরেন। বুঝলো সে ঘুমায়নি আজও। তবু তাসফি শোনো না ঘাপটি মেরে পড়ে রইল। নিস্তব্ধ এবারে তাসফির মাথায় জোরসে চোখা মারো। তাসফি ব্যথায় শব্দ করে উঠল। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, কি ম্যাডাম, টেকনিক পছন্দ হয়েছে তো আপনার? তার দিকে রাগি চোখে তাকিয়ে সরে গেল। নিস্তব্ধ গায়ে কাঁথা টেনে সাদা আলোয় উজ্জ্বল লাইটখানা নিভিয়ে দিল। কালো ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বলল, আজব। আলো যখন করতে চাস তাহলে এমন কালো না লাগিয়ে লাইটটা অন্য রঙের লাগালে কি সমস্যা এই ব্যক্তির? আজব সব কারবার। তাসফি কিছুক্ষণ উসখুস করে পেটের কথা উগড়েই দিল। আচ্ছা বলুন তো, আপা কি কারণে হাসিব ভাইকে ডিভোর্স দিতে চাইছে? স্তব্ধ জবাব দিল না। তাসফি আবারও বলল, এই যে শুনছেন, বলুন না। স্তব্ধ চোখ খুলে রাগি চোখে তাকিয়ে বলল, পুচকে মেয়ে, তোমার এত কিছু জানার তো আমি প্রয়োজন দেখছি না। সকালে ক্লাস নেই, এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা ঠিক করো। এখন নিজে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। ঘুমাও। তাসফি মুখ ভেঙচি কাটলো। ইস, পড়াশোনা করো কেন? আমি পড়াশোনা না করে তোর জন্য রাখি নাকি? হ্যাঁ। নিস্তব্ধ নিজের বালিশ নিচ হতে তাসফির ওনাটা বের করে নাকের কাছে নিয়ে গন্ধ নিল। ইস, গন্ধে যেন কেমন নেশা ধরানো। তার কেমন মাতাল মাতাল লাগে নিজেকে। এই বদমাস ডাক্তার প্রতি রাতে বইয়ের ওনার ঘ্রাণ নিয়ে ঘুমাবে, অথচ বউকে স্বীকার করবে না। অসহ্য অভদ্র বদমাস নিস্তব্ধ। ইয়া স্যার। উত্তপ্তময় একটি রৌদ্র উজ্জ্বল সকাল। বাতাস থেকে ভেসে আসছে ফুলেদের মন মাতানো মিষ্টি সুবাস। নিস্তব্ধ রুমের বেলকনিতেও রয়েছে কতগুলো ফুল গাছ। লোকটা বোধহয় ফুল খুব পছন্দ করে। তবে যে ফুল খুব পছন্দ করে সে কি করে এমন কর্কশভাষী হতে পারে তাসফির জানা নেই। তাসফি তো জানতো যাদের ফুল পছন্দ তাদের মনটা হয় ফুলের মতো শুভ্র, হৃদয়টা হয় ঠিক ফুলের পাপড়িগুলোর মতো কোমল। তবে তার অহংকারী ডাক্তার সাহেবের হৃদয় মনটা এমন কঠোর নিষ্ঠুর হলো কি করে? অনেকগুলো দিন পর আজ স্বামী স্ত্রী তারা একসঙ্গে রাত্রি যাপন করেছিল। তবে সেটা কোনো মধুময় রাত্রি ছিল না, ছিল একে অপরের দিকে মুখ ঘুরিয়ে মুখ ভেঙে ঘাপটি মেরে থাকা। আজও তাসফি ঘুম থেকে উঠে নিস্তব্ধকে বিছানায় পেল না। এই লোক প্রতিদিন এত সকাল সকাল যায়টা কোথায়? তাসফি একদম রেডি হয়ে নিচে নেমে এলো। ফিরোজা বেগম বসেছিলেন ড্রয়িং রুমে সোফায় বসা। তিনি তাসফিকে কাছে ডাকলেন, এই মাইয়া, এই দিকে আয়, হুই না যা দেখি। নানির কথায় তাসফি ভ্রু কুচকে চাইল। এগিয়ে গেল তার দিকে, তারা দেখিয়ে বলল, বলো, কলেজে লেট হয়ে যাবে, দ্রুত বলো নানি। ফিরোজা বেগম তাসফির হাত ধরে তার পাশে বসালেন, বললেন, থাম, আমারে তোর কলেজ দেখাস না মাইয়া। অতঃপর তাসফির হিজাবের নিচ দিয়ে চুল হাতড়ালেন। তাসফি বাধা দিয়ে বলল, আরে আরে কি করছো নানি, হিজাব খুলে যাবে তো। আহা ছাড়ো তো। ফিরোজা বেগম কপাল কুচকে অভিযোগ করে বললেন, প্রতিদিন আমি একই দেখি বলতো নাচবো। প্রত্যেক দিন চুলগুলা শুকনা নিয়া ঢ্যাং ঢ্যাং করতে করতে বাইর হও। বলি, ভেজা কবে দেখমু আমি শুনি? মরণের পরে নাতি আমার বিয়ে করলো 1 মাসের বেশি, বিদেশ থেকে আইলো, তবুও তোমার চুল ভিজলো না এখনো। প্রত্যেক দিন সকাল সকাল চুলগুলা শুকনা নিয়া তোমার কলেজে যাওন লাগে। বলি, সুখবর টুখবর কবে পাবো বলো তো দেখি আমি। তাসফি রাগ দেখিয়ে বলল, সেটা তুমি আমায় কেন জিজ্ঞেস করছো বলো তো বুড়ি? তোমার নাতিকে জিজ্ঞেস করো না কেন চুল ভেজে না। তোমার নাতি কাছে না আসলে আমি কি করতে পারি বলো তো? তোমার নাতি একটা তোর বদমাইশ লোক। খবরদার আরেকবার যদি তুমি খালি আমায় ধরছো না বুড়ি, যত দোষ নন্দ ঘোষ, তাই না? তাসফি উঠে চলে যাবে তখন ফিরোজা বেগম দেখলেন নিস্তব্ধ নিচে নেমে আসছেন। সে তাসফির হাত ধরে আবার ঠাস করে বসিয়ে দিলেন। তিনি ডাকলেন, এই যে গোলামের পুত, এদিকে আহেন, আজকে আপনার
খবর 12টা বাজিয়ে ছাড়বে এই বুড়ি বলে রাখলো। নিস্তব্ধ কপাল কুঁচকে নানির দিকে এগিয়ে এলো। ফিরোজা বেগম নিস্তব্ধর কান ধরে মোচড়িয়ে ধরলেন। কান ছাড়ো নানি, লাগছে তো। তিনি বললেন, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। বলি, আমি কি সুখবর কোনোদিন পাবো না? আর কতদিন অপেক্ষা করণ লাগবো? বলি, বউরও একটু আদর সোহাগ করণ যায় না? এত দূরে দূরে কি তোমাগো? নতুন নতুন বিয়ে হইছে, সোহাগ করবা, আদর করবা, সারাদিন বউয়ের আঁচল ধরে থাকবা? তা না করে থাকো 22 হাত দূরে। কারণটা কও শুনি। প্রত্যেক দিন তোমাগো চুল হুক না পাই আমি কি কারণে? নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে চাইল। তাসফি এতক্ষণ ভাবলেশীন থাকলেও নিস্তব্ধর সামনে সে লজ্জায় মূর্ছা যাচ্ছে। যদিও হোক, তারও তো লজ্জা টজ্জা আছে নাকি? নারীরা এভাবে কেউ আদরের কথা বলে তাসফির জানা ছিল না। কি দম বন্ধকর পরিস্থিতি উঠে যাবে তাও পারছে না। নানির নিষেধাজ্ঞায় লোকটা কি ভাবছে তাকে? নিস্তব্ধ এবারে নানির দিকে বিরক্ত নিয়ে চাইল। পরপর দুষ্টু হেসে ফিস ফিস করে বলল, কেন নানি, আমাদের সুখবর না পেলেও তোমার সুখবর তো দিতেই পারো। নানা নেই তো কি হয়েছে, নতুন নানা নিয়ে আসবে। তোমার তো ভরা যৌবন এখনো নানি, নতুন নানা তোমাকে অনেক আদর করবে, বুঝলে? ফিস ফিস করে বললেও তাসফি প্রত্যেকটা কথাই স্পষ্ট শুনল। কত বড় বদলোক, অসভ্য মানব। কে বলবে এই অসভ্য মানবরা কি ডাক্তার? তার উপর বউ ছাড়া থাকে। বদমাস লোক। এ লোক এত বেশরম সে তো আগে বোঝেনি। ছি ছি, কত বড় বদমাস! এই লোক এমন বেফাস কথা বলতে পারে তার আগে জানা ছিল না। ছি ছি ছি। ফিরোজা বেগম চোখ বড় বড় করে নাতির দিকে তাকালো। তিনি এবারে 2 হাতে নিস্তব্ধর কান টেনে ধরল, বলল, ওরে হারামি, ওরে হতচ্ছাড়া, এই ছিল তোর মনে? আজ তোর হচ্ছে। শুনে রাখ, এই ফিরোজা বেগম শুধু এক পুরুষেই আসক্ত ছিল। 1000 পুরুষ আসলেও সে পাত্তা দিবে না। আর তোর ঠিক করা পাত্রকে তো মোটেও পাত্তা পাবে না। দেখা গেল তোর মতো পাত্র ডুপ্লিকেট বের হলো। হাত ছাড়া পেতেই এই সুযোগে তাসফি ওখান থেকে মানে কেজে পড়ল। ইস ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে সে আগে পড়েনি, পড়বে কি করে? আগে তো তার আর বিয়েও হয়নি। নিস্তব্ধ শত চেষ্টা করে নাতির হাত ছাড়িয়ে টেবিলে গিয়ে বসল। অনিমা বেগম তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। মাকে বললেন, কি শুরু করেছো বলো তো মা? ওদের যখন ভালো লাগবে তখন সব হবে। তুমি কেন খেচাচ্ছ বলো তো? তাছাড়া মেয়েটার কি বয়স হয়েছে বলো? ফিরোজা বেগম ফিস ফিস করে বললেন, আরে রাখ, তুই বয়স হুনাই তো কি আমি জানি না, কিন্তু দুইটায় এমন 100 ডজন দূরে দূরে থাকলে তো আর আল্লাহ পাপ দিম, বুঝোস না? এখন অব কাছাকাছি তো থাকতেই হইব। সে বাচ্চা কাচ্চা না হয় পরে হইল, সেইটা তো দেখার বিষয় না। আল্লাহ আমারে বাঁচায় রাখলে ও সাওয়াল মাইয়া গো দেখাই মহি। তারপর ফিরোজা বেগম নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বিলাপ শুরু করেন। হ্যাঁ, সেই তো আমি কি এই বুড়ি মরণের পর তোমার ছেলে তোমার জন্য নাতি নাতকুর পয়দা করবে? নিস্তব্ধ অর্ধেক খেয়ে বেরিয়ে গেল, সময় নেই হাতে। আজ তাসফিদের ক্লাসের প্রথম বেল শেষ হতেই দরজার সামনে দেখা গেল পিয়নকে। তাপসি বিনতি আনহাকে আছেন। তাসফি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে উঠে দাঁড়ালো। পিয়ন আবার বলল, আপনাকে নিস্তব্ধ স্যার দেখা করতে বলেছে। ক্লাসের সকলে তাসফির দিকে আর চোখে চাইল। তাসফি ভ্রু কুঁচকে নিল। এই লোক এখন আবার তাকে কেন ডেকে পাঠালো? তাসফি নিস্তব্ধর চেম্বারের সামনে গিয়ে দেখলো অসংখ্য রোগীর মেলা। তবুও সে দরজায় নক করল। ভেতর থেকে আওয়াজ আসলো, কামিন। নিঃশব্দে ভেতরে ঢুকে দেখলো মানব একজনকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। নিস্তব্ধ লেখার মাঝেই তাসফিকে ইশারায় পাশের চেয়ারে বসতে বলল। সেও বসল। আগত রুগী বেরিয়ে যেতেই তাসফি জিজ্ঞেস করল, ডেকেছেন কেন? নিস্তব্ধ কথায় জবাব না দিয়ে তার দিকে একটা খাবারের প্যাকেট এগিয়ে দিল।
তাসফিতা আর চোখে একবার পরখ করে রাগ করে বলল, কি? খাবার। তো কি করব? খাবে? খাবো না। নিস্তব্ধ আদেশ সূচক বাক্যে শক্ত কণ্ঠে বলল, জানতে চাইনি, দিয়েছি মানে খাবে। পরবর্তী থেকে কখনো যেন ব্রেকফাস্ট না করে বের হতে না দেখি। খাবার ফিনিশ করো ফাস্ট। মা বললো তাই দিলাম। ভেবো না তোমার প্রতি মায়া দেখাচ্ছে। তাসফি ফিস ফিস করে বলল, একদম ডাহা মিথ্যা কথা। সে ঠিক জানে মা তাকে কিছুই বলেনি। সে নিজে থেকে খাবার দিচ্ছে, অথচ বদমাস লোকটা মোটেও স্বীকার করবে না। কেমন মায়ের নাম বানিয়ে দিল। তবে লোকটা বুঝলো কি করে খেয়ে আসেনি। সে কি করে সবসময় তার উপর নজর রাখে নাকি? আশ্চর্য। তাসফি রাগ নিয়ে খাবার তুলে নিল মুখে। যতই না বললো তার ঠিকই ক্ষুধা লেগেছে। নিস্তব্ধ এক পলক তা দেখে বই হাতে বেরিয়ে গেল। তার ক্লাস আছে, তারপর আবার রুগীর কন্ডিশন চেক আপ দিতে হবে। খাবার শেষ করে তাসফি ক্লাসে এলো। পরবর্তী ক্লাসটা নিস্তব্ধর 5 মিনিট পরেই শুরু হবে। সেদিনের মানসা নামের মেয়েটা আজও তাসফির পথ আটকে দাঁড়ালো। তাসফির প্রচন্ড মেজাজ খারাপ হলো। এই মেয়ের সমস্যা কোথায়? ভদ্রতার খাতিরে সে চুপ রইল। মানসা বলল, স্যার আজ তোমায় ডাকলো কি জন্য? আজ তো কোনো কাজ ছিল না। তাসফি ভ্রু উঁচিয়ে মানসার দিকে চাইল। বাঁকা হেসে মানসার কানে কানে ফিস ফিস করে বলল, ডক্টর নিস্তব্ধ ইয়াসার আমায় রোম্যান্স করতে ডেকেছিল, বুঝলে? মানসার চোখ বড় বড় করে চাইল। মানে? তাসফি এক ঝাড়ি দিয়ে বলল, এমে সমস্যা কি তোমার? স্যার কেন ডেকেছে সেটা স্যারের কাছে থেকেই জেনে নিও। আমায় বারবার প্রশ্ন করবে না, আর হাত ছাড়ো, বারবার হাত ধরবে না, অসহ্য লাগে। স্যার সম্পর্কে তোমার এত জানার আগ্রহ কেন বুঝলাম না তো। নিজের লিমিটের মধ্যে থাকো, ওকে? আমায় কেন স্যার ডেকে? স্যারের কাছেই না হয় শুনে নাও। এখনই তো আসবেন তিনি ক্লাসে। মানসা কিছু বলতে নিবে তার আগেই নিস্তব্ধ হাজির হলো। সে থমথমে কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? তাসফি কোনো জবাব না দিয়ে বেঞ্চে গিয়ে বসল। মানসা আমতা আমতা করে বলল, নাথিং স্যার, নাথিং। নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, ক্লাসের মাঝে এমন জটলা পাকাবেন না। একটা মহৎ পেশায় আপনারা নিয়োজিত হতে যাচ্ছেন। একজন ভবিষ্যৎ ডাক্তার থেকে কোনো রোগী বিশৃঙ্খলা কামনা করে না। সো বি কেয়ারফুল, নিজের জায়গায় যান। মানসা মাথা নত করে নিজের বেঞ্চে গিয়ে বসে পড়ল। নিস্তব্ধ স্যার তার সঙ্গে কথা বলেছে। ও মাই গড, এতে সে ভীষণ খুশি। তার মনে লাড্ডু ফুটছে। ওই তাসফিকে সে পরে দেখে নেবে। নিস্তব্ধ একবার আর চোখে তাসফিকে পরখ করে ক্লাসে মন দিল। রাতে তাসফি ঘুমানোর আগে নিস্তব্ধকে উদ্দেশ্য করে রাগ দেখিয়ে বলল, খবরদার যদি আপনি আমায় আপনার চেম্বারে ডেকেছেন তো আমি কেন আপনার চেম্বারে যেতে যাব বলুন তো? আপনার জন্য আমার সাথে অন্যদের সাথে গলা বাড়িয়ে কথা বলা লাগে? ভ্রু উঠিয়ে চাইল, বলল, কেন, কি সমস্যা? জানি না, বেশি কথা বলবেন না। নিস্তব্ধ ওই পুচকে মেয়ের রাগ দেখে আশ্চর্য হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় সে নয়, এই মেয়েই তার শিক্ষক। ও এখন তো তিনি পুচকে নয়, 18+। নিস্তব্ধ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, নিজ কাজে মনোযোগী হয়। রাতের অন্ধকারকে ছাপিয়ে ভোরের আলো ফুটে ওঠে। সূর্য উদয় হয় ধরণীর বুকে। কি এক অপার বিস্ময়! প্রতিটা দিন নিয়ম করে সূর্যি মামা উকি দেয় পৃথিবীর বুকে। এ যেন এক অপরূপ জাদু, সাদা জাদু, যে জাদু মানব জাতির নিত্য নতুন কাজে লাগে। কালো জাদু নয়, যা মানুষের ক্ষতি করে, মানব জাতির কাজকে ক্ষতবিক্ষত করে। কলেজে যাওয়ার আগে ওসমান শেখ নিজে ঘরে ডেকে পাঠালেন নিস্তব্ধ আর তাসফিকে। দুজনে পৌঁছাতেই দাদু তাদের অফার করলো সিলেট ভ্রমণের জন্য। যেহেতু তাদের অনেকটা দিনই তো হলো বিয়ে হয়েছে, কোথাও ঘুরে আসা দরকার। কিন্তু দুজনের কেউ রাজি হলো না। অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। নিস্তব্ধ বলল, তার ছুটি নেই, কেবলই নতুন হসপিটালে জয়েন করলো সে। অনেক এক্সপিরিয়েন্স লাভ করা বাকি তার। এখন শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না তার। তাসফি অজুহাত দেখালো, তার ক্লাস আছে, ইম্পর্টেন্ট, মিস দেওয়া যাবে না। অতঃপর দুজনে চড়ে গেল ভিন্ন যানবাহনে। একজন গাড়ি, অপরজন রিকশায়। দাদু হতাশ হলেন। দুজনের গন্তব্য তো একই, তবে কেন পথটা ভিন্ন করে নেবে তারা? এক পথে থাকলে তো চলার পথ আরো সহজ হবে।
একসঙ্গে পাশাপাশি কাছাকাছি থাকলে তো কাঁধের বোঝা কম ভারী মনে হবে, সময় কম ব্যয় হবে। কবে বুঝবে তারা নিজেদের, কবে এক হবে তারা, কবে ধূসর রংধনু রঙিন করবে তারা, কবে? সকালে ঢাকার যানজটপূর্ণ শহর, সকলেই নিজেদের কর্মজীবনে ব্যস্ত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অফিস কর্মী। আর এর মাঝে দ্বিতীয় শ্রেণীর কিছু যুবক যুবতী ছাত্রছাত্রীর দলে, তারাও ছোটে সকাল সকাল পড়াশোনার তাগিদে, ব্যস্ত ভঙ্গিতে। একটু ফাঁকি দিলেই তাদের ভবিষ্যৎ অন্ধকার। ফিউচারে তাদের করতে হবে কঠিন পরিশ্রম, কারণ এই যৌবনের সময়টাই তো তাদের জীবন গড়ার মুখ্য সময়। হারানোর সময় পুনরায় ফিরে পাওয়া যায় না, তেমনি যৌবনের গতিবেগ, শক্তি, ক্ষমতা, দক্ষতা আর কখনই ফিরে পাওয়া যায় না। যারা এই সময়টাকে কাজে লাগিয়েছে তারাই তো আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বড় ব্যবসায়ী। আর যারা এই সময়টাকে হেসে খেলে পার করেছে তারাই আজ রিক্সা চালক, মুদি দোকানদার, বাসের কন্ট্রাক্টর। কেউ কি কখনো শুনেছে একজন ডক্টর কিংবা পাইলটকে রিক্সা চালাতে? আজ আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। বৃষ্টি হবে কি? হ্যাঁ, হতেই পারে। বর্ষাকাল তো চলে এলো। এখন থেকে প্রতিদিন তাসফির ছাতা নিয়ে বের হতে হবে। কখন বৃষ্টি চলে আসে বলা তো যায় না। তাসফির অধ্যয়নরত প্রাইভেট মেডিকেল কলেজটির সঙ্গে লাগোয়া সাইডেই হসপিটাল, অর্থাৎ এই কলেজের আন্ডারে ডান পাশে রয়েছে হসপিটাল, যাতে নিত্যদিন কয়েক শত মানুষের আনাগোনা। আর বাম সাইডেই তাদের কলেজ বিল্ডিংগুলো। তাদের কলেজের নাম প্যাশন প্রাইভেট মেডিকেল কলেজ। নাম ডাকও আছে বেশ। কলেজে প্রবেশের মুখে তাসফি দেখলো একটা 6-7 বছর বয়সী মেয়ে ফুল বিক্রি করছে। মেয়েটাকে মানসার সাথে আরো কিছু মেয়ে ছেলে বিরক্ত করছে। এই যে আবার শুরু হয়েছে এদের বাদরামি। তাসফি ভ্রু কুচকে সেদিকে এগিয়ে গেল। কি হচ্ছে এখানে? ওকে কেন বিরক্ত করছো তোমরা? তোমাদের আর কোনো কাজ নেই? সারাদিন এর ওর পেছনে লেগে থাকা শুধু সুপারগ্লু আঠার মতো। ছেলে মেয়েগুলো তাসফির দিকে চাইল। ওদের সাথে একটা ছেলে শয়তানি হেসে কৌতুক করে বলল, তো কিন্তু আমাকে বিরক্ত করবো নাকি খুকি? তো এসো। আর কিছু বলতে সুযোগ পেল না ছেলেটা। তার আগেই তাসফির ঠাস করে ছেলেটার গালে থাপ্পড় মেরে দিল। সকলের চোখ বড় বড় করে চাইল। তাসফির রাগের শরীর চিরবির করে উঠল। সে রাগে ফুঁসে উঠে বলল, বাড়িতে মা বোন ভাই নেই? গায়ে সাদা অ্যাপ্রন জড়িয়ে এইভাবে মানুষকে হেনস্থা করতে তোমাদের বিবেকে বাঁধে না? এটা কোনো ভার্সিটি নয় যে এখানে তোমরা রাজনীতি করবে। এটা একটা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল। একটা সম্মানিত পেশায় তোমরা ভবিষ্যতে কাজ করতে যাচ্ছ, সেখানে তোমরাই এভাবে সবকিছু অবমাননা করছো। সরকারিতে চান্স পাওনি, বাবা মায়ের টাকা আছে বলে প্রাইভেটে পড়ছো, আবার রাস্তাঘাটে এসব করে বেড়াচ্ছ। লজ্জা করে না তোমাদের? একটা ছোট বাচ্চা মেয়ের সাথে নোংরামিমূলক কথাবার্তা বলতে বিবেকে বাঁধে না তোমাদের? তুমি বেশি কথা বলো না তাসফি। আমার বাবা এই হসপিটালের শেয়ার হোল্ডার। আমার যা ইচ্ছে আমি তাই করব, এতে তুমি বলার কি? আমি 100 বার। মানসা কিছু বলতে নেবে তার আগেই তাসফির ঠাস করে ওর গালেও চর বসিয়ে দিল। অনেক হয়েছে। এইসব কিছু বিকৃত মস্তিষ্কের ছেলে মেয়ে দেখলে তার গা চিরবিরিয়ে ওঠে। এরা নিজেদের ভাবেটা কি? দেশটা তাদের বাপের হোটেল। ক্ষমতা থাকলে দেখাবে। আর কেন সাধারণ পাবলিক কি বানে ঝরে ভেসে এসেছে? মানসা ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। এই তুচ্ছ মেয়েটার কত বড় সাহস তার গায়ে হাত তোলে। এর শোধ সে নিয়েই ছাড়বে। তাসফিতে তোয়াক্কা না করে মেয়েটার হাতে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিল। বাচ্চা মেয়েটা কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি তাসফির দিকে তাকিয়ে চলে গেল। তাসফির মানসার দিকে তাকিয়ে শাসিয়ে বলল, ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না। এসব লেম কাজ করে নিজেদের ভবিষ্যতের পেশাকে ছোট করো না। তোমার বাবা এই না সেই সেটা জেনে আমার কোনো কাজ নেই। তোমার বাবার টাকায় আমি পড়াশোনা করছি না। এটা একটা প্রাইভেট মেডিকেল কলেজ। বছরে বহু লক্ষ লক্ষ টাকা দিয়ে তবেই আমাদের এখানে পড়াশোনা করতে হয়। অতঃপর সে নিজের কলেজের ভেতর ঢুকে গেল। বিকৃত মেন্টালিটি মেয়ে ছেলের সঙ্গে তর্ক করে সে একদমই সময় নষ্ট করতে চায় না। নিস্তব্ধ গাড়ির ভেতরে বসে শান্ত মস্তিষ্কে এতক্ষণে সবটা পরে করল। তাসফি চলে যেতেই নিস্তব্ধ চোয়াল শক্ত করে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ল। মেয়ে তো নয় যেন অগ্নিকন্যা। আর ছেলে মেয়েগুলোর ব্যবস্থা সে করবে। ঘড়িতে তখন রাত 10টা কি তার আশেপাশে।
বাহিরের ঘুটঘুটে অন্ধকার ল্যাম্পপোস্টের আলোয় হালকা আলোকিত। সুজন দাঁড়িয়ে আছে তাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে একটা 3 তলা ছাই রঙা বিল্ডিং এর সামনে। বিল্ডিং এর 3 তলার শেষ কর্নারের রুমটায় বাতি চলছে বেশ কিছুক্ষণ যাবৎ। সে তারই দিকে অপলক তাকিয়ে আছে আধ ঘন্টা যাবৎ। সুজন বারবার পায়ে হাত দিয়ে মশা তাড়াচ্ছে আর হাজারটা গাড়ি ছুড়ে দিচ্ছে মশার বিরুদ্ধে। শালার হারামজাদার দল! এই, তোর মা খেতে দেয়নি বাসায়, এসেই আমার রক্ত চুষছিস। তোরা জানিস আমি কে? প্রতিদিন কত কত রক্ত আমার সামনে দিয়ে ঘোরাফেরা করে জানিস? তোদের রক্ত লাগবে সেটা তো আমায় বললেই পারিস। বাবা মার তোদের 1 ডজন রক্তের ব্যাগ দিয়ে যাব। তবুও প্লিজ দয়া করে এইভাবে টুকুস টুকুস করে তোদের ওই শুয়ের মতো আল আমার পাছায় ঢোকাইস না। দোহাই লাগি তোদের ভাই, দোহাই লাগি। সুজনের হাজারটা আজগুবি বিড়বিড়ানোর মাঝেই কেউ তার কাঁধে চোকা দিল। সুজন চমকে উঠে পেছন ফিরে চাইল। পেছন ঘুরে তৃপ্তিকে দেখে সুজন বুকে হাত দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দাঁত কিরমির করে বলল, অতৃপ্ত আত্মার বাচ্চা, এক্ষুনি তো আমার আত্মাটা খাঁচার থেকে বেরিয়ে আসলো। তুই কি চাইছিস এই মুহূর্তে আমার ভোলা ভালা আত্মাটাকে কবজ করে ফেলতে? কি ব্যাপার বলতো? তোর লক্ষণ তো আমি মোটেও ভালো দেখছি না রে অতৃপ্ত আত্মা। তৃপ্তি চোয়াল শক্ত করে বলল, ফালতু কথা বন্ধ কর আর বল, গত আধা ঘন্টা যাবত আমার বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে তুই কি করছিস? সুজন তেতে উঠে বলল, তোর বিল্ডিং এর নিচে মানে? তুই বিল্ডিংটা দিলি কবে? আমার নয়, আমাদের বলেছি আমি। সেই একই তো হলো। কি বলতে চাইছিস তুই? আমি তোর জন্য এই বিল্ডিং এর নিচে মশার কামড় খেতে খেতে দাঁড়িয়ে আছি। তৃপ্তি ভাবলেশীন গলায় বলল, আমি কিছুই ভাবছি না, তুই বলছিস। আর ভাববিও না। আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই তোদের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকবো? তোর মতো জল্লাদ মহিলার জন্য না কোনো পুরুষ কোনো দিনও অপেক্ষা করবে কিনা সন্দেহ আছে রে। অতৃপ্ত আত্মা, তুই তো সকলের ঘাড় এক নিমিষেই মটকে দিবি রে। আর তুই কিনা ভাবছিস আমি তোর জন্য দাঁড়িয়ে আছি? মোটেও না। আমি তো আমার নতুন গার্লফ্রেন্ডের দেখা পেতে এখানে দাঁড়িয়ে আছি। সে আসবে, কিন্তু এখনো কেন আসছে না বুঝতে পারছি না। তোর গার্লফ্রেন্ডের বাসা এখানে? হ্যাঁ। কোন বাসাটা দেখা তো? সুজন মিছে রাগ নিয়ে বলল, কেন কেন তোকে দেখতে যাব কেন? যাতে তুই আমার নতুন গার্লফ্রেন্ডের জান কবজ করে ফেলতে পারিস। কিন্তু সেটা তো আমি একজন সচেতন প্রেমিক হয়ে কিছুতেই হতে দিতে পারি না রে। তুই হচ্ছিস একজন জল্লাদ, মুখে দুর্গন্ধযুক্ত, নাকে সর্দি নিয়ে ঘোরা মহিলা। তোকে আমার গার্লফ্রেন্ডের বাসায় চিনিয়ে দেওয়া মানে আমার ঘুম হারাম করা। তুই কি করে ভাবলি আমি জেনে শুনে সেই কাজ করব? ফালতু কথা বন্ধ কর আর এখান থেকে ফোট। তুই কে আমাকে ফোট বলার? এটা কি তোর বাপের জায়গা যে ফোট বললেই ফাঁকা জুসের বোতলের মতো ফোটে যাব? তৃপ্তি জোরছে একটা ধমক দিল সুজনকে। শাট আপ স্টুপিড! বলেই সে হন হন করে চলে গেল। সুজন তার যাওয়ার পানে তাকিয়ে ফিস ফিস করে বলল, তুই এত পাষণ্ড কেন রে অতৃপ্ত আত্মা? আমার উপর একটু দয়া করে এই প্রেমের ঘাটে সুজন মাঝির জানটা কবজ করার থেকে রেহাই দিতে পারিস তো? তা না করে এই বাসায় পরিহিত ড্রেস পরে আমার সামনে এসে আমার মাথাটা এলোমেলো করে দিয়ে চলে গেলি। রাত অনেক হলো। তাসফি হাসি খুশি মুখে নিস্তব্ধ রুমে প্রবেশ করল। দেখলো অসহ্য লোকটা সোফায় বসে দক্ষ হাতে এক কোণে ল্যাপটপে আঙুল চালিয়ে যাচ্ছে। রুমের মাঝে আজ আর কোনো কালো ড্রিম লাইট জ্বলছে না, জ্বলছে তার না উজ্জ্বল রঙের লাইটটা। তাসফি আজ বিকেলে দারোয়ানকে দিয়ে তার পছন্দের রং কমলা রঙের একটি লাইট আনিয়েছে। সেটাই খুব যত্নের সহিত লাগিয়ে দিয়েছে। অনেকে কমলা রংটা পছন্দ করে না, ভাবে কমলা রংটা ভীষণ শেখেরে টাইপ, কিন্তু তাসফির কাছে মোটেও তা নয়। কমলা রং হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শুভ্র রঙের মাঝে একটা। সূর্যি মামা যখন ভোর সকালে এই ধরনের বুকে উদিত হয়, তখন ঠিক এই কমলা রঙের আভাটাই তার চারপাশে ছড়িয়ে পড়ে, আর আমরা পুরো পৃথিবীর সবকিছু রঙিন দেখতে পাই। ঠিক তেমনি ভাবে সূর্যি মামা তার কমলা রং সঙ্গে করে নিয়ে অস্ত যায় পশ্চিম দিগন্তে। ধীরে ধীরে কেমন চারপাশ কালো অন্ধকারে নিয়ে যায়, চারপাশ কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়। থেমে যায় সারাদিনের শত ব্যস্ততা, কোলাহল সব। তাসফি রুমে প্রবেশের বার্তা পেতেই নিস্তব্ধ তার দিকে আর চোখে তাকালো। তাসফি একবার ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছে, তো একবার ব্যালকনিতে, একবার ওয়াশরুমে। নিস্তব্ধ এতক্ষণ বিষয়টায় নীরব ভূমিকা পালন করেও এবারে বিরক্ত কণ্ঠে ধমক দিয়ে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? এইভাবে সারা রুম ছেড়ে ঘুটঘুট করছে কেন? পড়াশোনা নেই?
সন্ধ্যা থেকে এর ওর ঘরে ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। তাসফি বিড়বিড় করে বলল, সমস্যা তো অবশ্যই আছে ডক্টর সাহেব। এই যে আমি আপনার রুমের এত বড় একটা কেলেঙ্কারি করে ফেললাম, অথচ আপনি একটু শব্দ পর্যন্ত করলেন না, কিন্তু আমি তো তা মেনে নিতে পারছি না। আপনার নিস্তব্ধতা মানতেই পারছি না আমি। বিড়বিড় করার মাঝে তাসফির হালকা গোলাপি রঙের ঠোঁটজোড়া মৃদু ভঙ্গিতে কাঁপছে। নিস্তব্ধতা অনুসরণ করে নিঃশব্দে ঠোক চিপল। তার গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। তার কি এখন একটু পানি খাওয়া দরকার? মাথাটা কেমন ঝিমঝিম করছে, নাকি এক কাপ কফি খেয়ে মাথার ঝিমঝিম ভাবটা কমানো দরকার? এই যে মেয়ে, এত বিড়বিড় করবে না, আমার পছন্দ নয়। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো আপনার পছন্দ অপছন্দে আমার কি যায় আছে? আমার যা ইচ্ছে আমি তাই করব। বলে সে চলল বাইরের দিকে। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আবার কোথায় যাচ্ছ? তাসফি দায়সারা ভাবে জবাব দিল, আপার রুমে। আজ আমি সেখানেই থাকবো। তাছাড়া দাদু এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আপনার এমন অসহ্যকর মুখটা দেখার চাইতে না বরং আমার আপার কাছে থাকাটাই বেটার। আপার মিষ্টি মুখটা দেখলে ঘুমলে আমার স্বপ্নগুলোও মিষ্টি হবে। আপনার মতো নিরামিষ চিৎকুটে হবে না অবশ্যই। তাসফির চলে যাওয়ার পানি নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে অদ্ভুত ভঙ্গিতে নিজের মুখে হাত বোলালো। তার মুখ কিনা অসহ্য, সে কিনা নিরামিষ তিতকুটে। তাকে দেখে ঘুমালে স্বপ্ন তিতকুটে হবে কেন? সে কি দেখতে এতটাই খারাপ নাকি? এ মেয়ে বলে কি? যেখানে কলেজে হসপিটালের যুবতী মেয়েরা তাকে দেখলে তার দিকে হা করে তাকিয়ে থাকে, সেখানে এইটুকুনি মেয়ে তাকে বলে কিনা তার মুখখানা অসহ্য। দিনটা শুক্রবার। নিস্তব্ধ আজ বাড়িতেই, তবুও যখন তখন তার হসপিটালে যেতে হতে পারে। কখন ইমার্জেন্সি রুগী এসে হাজির হয় বলা তো যায় না। সকালে ব্রেকফাস্টের পরে তাসফি বাসন্তীর রুমে বসে পড়েছে বই খাতা নিয়ে। হাজারটা পড়া মুখস্থ করা তার বাকি। সে ডাক্তারি পড়াটা যতটা সহজ ভেবেছিল সেটা মোটেও এতটা সহজ নয়। পড়তে পড়তে তার পাগল হবার জোগাড়। ছুটির দিন কই আজ সকলের সঙ্গে বসে সে একটু সুখ দুঃখের আলাপ করবে, তার সেই সময়টাও নেই। বই খাতা নিয়ে তার পাগল হবার জোগাড়। প্রতিদিন আইটেম দেওয়া, প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করা কি আর যে সে কাজ? লিখতে লিখতে হাত খসে পড়ে যাওয়ার মতো অবস্থা। এর মাঝে সে ঠিকঠাক মনের গোপন খবরটা পড়ারও ফুরসত পাচ্ছে না। তার তো এই 2 মাসের নাজেহাল অবস্থা। তবে যত কঠিনই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, তাকে তো ডাক্তার হতেই হবে। তার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তাসফি এখন বুঝতে পারছে ডাক্তাররা কেন এত কিটকিট মেজাজের হয়। দীর্ঘ 5টা বছর তারা ধরা বাঁধা নিয়মের মাঝে বদ্ধ থেকেই মেজাজটা তাদের এমন খিটখিট স্বভাবের হয়ে যায়। মুখস্থ প্রতিদিন আইটেম দিতে দিতে তাদের হাতের সাথে সাথে তাদের কোমল মনটাও তেমনি বদ্ধ খাঁচায় বন্দী হয়ে যায়। আর সবাই কর্কশ হয় কোথায়? এই যে সুজন ভাইয়া, মাহিন ভাইয়া, সৃজন ভাইয়া, কই তারা তো কর্কশ নয়। কি সুন্দর হাসি খুশি তারা। তারপর তাদের কলেজের হাবিব স্যার, সেও তো হাসি খুশি। ক্লাসে সব সময় হাসি খুশি ভাবে কথা বলে। তার ডাক্তার বর মহাশয়ের ভাব সব একটু অতিরিক্ত। তাসফি এক মনে পড়ে যাচ্ছে। তার মাঝে পান্না এলো নীল সাহেবের ফোন হাতে। সে তার মিষ্টি কণ্ঠে তাসফির উদ্দেশ্যে শুধালো, আকিয়া মাইমা কল করেছে, নাও কথা বলো। তাসফি হতাশ চোখে চেয়ে ফোনটা হাতে নিল। ব্যস্ততায় তার 2 দিন বাড়িতে ফোন করা হয়নি। কদিন আগেই তার শ্বশুর মশাই তাকে নতুন একখানে স্মার্টফোন কিনে দিয়েছে। তা কোথায় পড়ে আছে কে জানে। তার খোঁজ খবর রাখার কি আর তাসফির সময় আছে? এই ফোন কেনা নিয়েও তার বর মহাশয় কিছুদিন তাসফির দিকে চোখ কটমট করে তাকিয়ে থেকেছে। বলেছে ল্যাপটপ আছে, ফোনের কি দরকার? ল্যাপটপেই তো সে তার সব কাজ করতে পারছে। পুচকে একটা মেয়ের হাতে এখনই কেন তাদের ফোন ধরিয়ে দেওয়া লাগবে? তাসফি বুঝে পায় না এই লোকের সমস্যাটা ঠিক কোথায়। বউকে মানবে না, তার সঙ্গে সারাক্ষণ ঝগড়ায় লিপ্ত থাকবে, অথচ তার ওপরই অধিকার ফলাতে আসে। সে যা খুশি করুক, সেই কথা না হয় পরে ভাবা যাবে। আপাতত তার দাদির সঙ্গে কথা বলা যাক। ফোন কানে নিয়ে তাসফি খাতায় ইংরেজিতে কি সব লিখতে লিখতে বলল, হ্যাঁ বুড়ি বলো। নাতনির কণ্ঠ পেতেই দাদি হাঁক ছেড়ে ছেলেকে ডাকতেন, কই রে মোস্তফা, এই নে তোর মায়ারে ফোনে পাউন্ড গেছে। অতঃপর তাসফির উদ্দেশ্যে ফুঁসে উঠে বললেন, বলি ওই সেরি তোর ফোন 100 কোন হানে
আজ 2 দিন ধইরা তোমারে ফোনে পাওন যায় না বলি শ্বশুর বাড়ি যাইয়া কি আমাকে ভইলা গেছে একেবারে? বিয়া তো করবার চাইছিলা না, আর এখন আমাকে ভইলা বৈশাচ্ছ দেখছি। তাসফি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল, ভুলি নাই দাদি, তোমাকে কি আর ভুলতে পারি বলো? এই যে এটা কি আমার দ্বারা সম্ভব? একদমই সম্ভব না। তোমরাই তো আছো আমার কিছু আপনজন। তোমাদের ফোনটা কতবার করব ভুলেও না ফুরসতটুকু পাইনি দাদি। হ্যাঁ, তা পাইবা কেমন করে? সে যে গেলা, আর 2 দিন আয়সা জামাই নিয়ে থাইকা গেছো তুমি। ওই সকালে 2 দিন আয়সা ঘন্টাখানেক থাইকা তুমি ফুরুত হইয়া গেছো। এই তোমার ভালোবাসা? মুস্তফা সাহেব ভিতরের ঘর থেকে বের হতে হতে বললেন, মা থামো তো তুমি, মেয়েটার উপর দিয়ে পড়ার অনেকটা প্রেশার যাচ্ছে নিশ্চয়ই। মুস্তফা সাহেব মায়ের হাত থেকে ফোনটা নিজের হাতে নিলেন, আদুরের স্বরে বললেন, কেমন আছো তুমি মামুনি? ও বাড়ির সব ঠিকঠাক তো? বাবার কণ্ঠ হয়ে তাসফির চোখ ছলছল করে উঠল। হ্যাঁ বাবা, আমি ভালো আছি, খুব ভালো আছি। পুনরায় ফিস ফিস করে বলল, তোমরা ভালো থেকো বাবা, বিশেষ করে তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও কেমন? তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো বাবা। ফিস ফিসানো কথা ওপর পাশে থাকা মোস্তফা সাহেবের কর্ণ পর্যন্ত পৌঁছালো না। তিনি আবার কিছুটা আমতা করে বললেন, বলছিলাম মামুনি, মাস 2 তো পার হয়ে গেল, এবার যদি জামাই বাবাজিকে নিয়ে একটু ঘুরে যেতে এবারে থেকে। তাছাড়া পড়ার মাঝে তোমারও তো কোথাও একটা ঘুরে এসে মাইন্ড ফ্রেশ করা দরকার মামুনি, তাই না? তাসফি উত্তর দিল না। কি জবাব দেবে? লোকটা কি তার সঙ্গে যেতে আদতেও কখনো রাজি হবে কে জানে। মোস্তফা সাহেব আবার বললেন, মামুনি, আমি কি জামাই বাবাজির সঙ্গে একটু কথা বলবো? বলেই তিনি নিজের ভেজা চোখটা মুছলেন পাঞ্জাবির হাতায়। বলতে পারো বাবা। তুমি কি একটু তাকে ফোনটা দেবে মামুনি? তাসফি ছুটে গেল ও রুমে। নিস্তব্ধ বিছানায় বসা ছিল। তাসফিকে এভাবে ছুটে আসতে দেখে চোখ ছোট ছোট করে চাইল। তাসফি ফোন মিউট করে কিছুটা অস্বস্তি নিয়ে বলল, বাবা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। নিস্তব্ধ ভ্রু কুঁচকে ফোন হাতে নিয়ে সালাম দিল। মোস্তফা সাহেব সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করলেন, অতঃপর এক ফাঁকে বললেন, বাবা জীবন, মেয়েটা তো আমার অনেকদিন যাবত এ বাড়িতে আসে না, তুমি কি তাকে নিয়ে একটু এ বাড়ি থেকে ঘুরে যাবে? না, আমি বুঝতে পারছি তুমি ডাক্তার মানুষ, তোমার তো সবসময় ছুটি হয় না, তবুও যদি একটু চেষ্টা করতে আমার ভালো লাগতো। তাছাড়া মেয়েটাকে কতদিন কাছে বসে একটু ভালো করে দেখি না। তুমি আমার কথাটা বুঝেছো তো বাবা? নিস্তব্ধ কি বলবে ভেবে পেল না। একজন বাবার করুণ আকুতি মেশানো আবদার কি করে হেয় করা যায়? তার উপর এমন নরম স্নেহ মিশ্রিত কণ্ঠে নিস্তব্ধ কি জবাব দেবে ভেবে পেল না। কিছুটা শান্ত সুরে বলে উঠল শুধু, আমি চেষ্টা করবো আঙ্কেল, যদি ছুটি পাই আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ, একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ জি আঙ্কেল। বিকালে নিস্তব্ধ বসেছিল বই নিয়ে, হঠাৎ মেসেঞ্জারে টোন বেজে উঠল। আজব গোষ্ঠীর কল এসেছে। ধরবে কিনা ভাবছে, ধরলেই তো শুরু হবে ওদের প্যান পেরানি। কেটে দিতে গিয়ে সে কোনো মতে রিসিভ করে ফেলল। নিস্তব্ধ নিজের উপর নিজে বিরক্ত। আজকাল সে কিছু কাজ নিজের অজান্তেই করে ফেলেছে। মস্তিষ্ক বলছে একটা, অথচ সে করে ফেলেছে আরেকটা। মহা মুশকিল। ফোন রিসিভ করতেই সৃজন বলে উঠল, এই নিস্তব্ধ, শুনেছিস? ও তুই তো নিস্তব্ধ, শুনবি কেমন করে? তবু শোন, কাল নাকি দীপ্তির বাসায় নিচে সুজন এক গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা খেয়েছে, বুঝেছিস? এই বলরটা দিন দিন উষ্ণই যাচ্ছে, এই বলরটা দিন দিন উষ্ণাই যাচ্ছে। আরুষি বলে উঠল, তোরা কোনো দিনই ভালো হবি না, তাই না? সারাদিন মেয়েদের পিছনে পড়ে থাকিস, ডাক্তারি সামলাস কখন তোরা ভাই? মাহির রাগর করে বলল, তাই একদম তোরা করবি না, আমি মোটেও মেয়েদের পিছনে ঘুরি না। এই সুজন মাঝির মাঝেই যত ঝামেলা, বুঝলি? সুজন ফুঁসে উঠে বলল, এখন যত দোষ নন্দ ঘোষ, তাই না? তোরা কোনো দিন প্রেম করিসনি। তাছাড়া ওই অতৃপ্ত আত্মা যতটা রসিয়ে তোদের বলেছে, ব্যাপারটা মোটেও তেমন নয়।
আর তাছাড়া আরশি তুই কতটা ভালো সেটা আমরা সবাই জানি। আই নিস্তব্ধ দোস্ত, শোন ও কি করেছে। পরশুদিন তার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বেচারার টাকের ডিম ফাটিয়ে দিয়ে চলে এসেছে। তোরা মেয়ে মানুষ সবগুলো এক নম্বরে বজ্জাত। আমাদের মতো ভোলা ভালা ছেলেদের সব সময় ফাঁসিয়ে দিস তোরা। আরুষি ফুঁসে উঠল, এই একদম বাজে কথা বলবি না। তোর কি মনে হয় এই টাকলা পটকা ভরি মোটা লোকটাকে আমি বিয়ে করব? নো নেভার, প্রশ্নই উঠে না। স্তব্ধ মাথা ধরে গেল। তার মনে হচ্ছে না সে তার কোনো বন্ধুদের সঙ্গে কথা বলছে। মনে হচ্ছে সে কোর্টের জজ আর তার সামনে বিচারের আসর বসিয়েছে। একের পর এক ভুক্তভোগী তাদের সাক্ষ্য পেশ করছে তার সামনে। সাক্ষ্য তো পেশ করা নয়, এ যেন আদালত ভেঙে যাওয়ার মতো তুমুল বেগে ঝগড়ার গান চলছে। এখন সে কি রায় দেবে তা নিয়েই ভাবনা। নিস্তব্ধ সুজনকে ঠাট্টা করে জিজ্ঞেস করলো, সত্যি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছে? হ্যাঁ। সুজন চেঁচিয়ে উঠল, স্তব্ধ, শালা তুই চুপ থাক। তুই আরো সবসময় বেশি বুঝিস। আর শোন, আমি কারো কাছে ওই ধরাটোরা খাইনি, বুঝলি? আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। তোদের কি বে? হ্যাঁ সেটাই, আমাদের কি? মাহির সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই তোরা থাম তো, আমার কথা শোন। আমি আর এই যশোরে থাকছি না। তোদের থেকে এত দূরে থেকে আমার আর ঠিক পোষাচ্ছে না, বুঝলি? ভাবছি ঢাকায় কোনো ডেন্টাল হসপিটালে শিফট করে যাব, না হয় নিজেই চেম্বার করে বসবো। নিস্তব্ধ এতক্ষণে গম্ভীর স্বরে কথা বলল, হ্যাঁ তাই করো। তাছাড়া বাড়িতে শুধুমাত্র তোর বোন আর মা একা থাকে। তুই মাঝে মাঝে এসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেও তাদের কাছে থাকার মতো ভরসার জন্য তো তাদের তোর কাছে চাই। তুই বরং এবার একটা বিয়ে করে নে দোস্ত। এতে আন্টি আর পারুল দুজনের ভালো। তাছাড়া পারুলটা বড় হয়েছে, ওর বিয়ের সাথে তো দিতে হবে। তখন আন্টি তো একদম এক হয়ে যাবে, বুঝলি? বিয়েটা এবার তুই করেই ফেল। বাকি সবাইও তাতে সায় দিল। বিয়ের কথা শুনতেই মাহিন শান্ত হয়ে গেল। কি করে বোঝাবে সে তার বন্ধুদের তার মনে যে অন্য কারো বাস একজন নারীকে মনের মাঝে রেখে আরেকজন নারীকে মনে ঠাঁই দেওয়া যে তার পক্ষে মোটেও সম্ভব নয়। নিস্তব্ধর কথা বলার মাঝেই সেখানে তাসফি হাজির হলো। এই শুনছেন, আপনাকে দাদু ডাকছে। মোবাইলে তাসফির অবয়ব দেখতেই সবকটা হই হই করে উঠল। টপিক ঘুরে গেল। সুজন সুর করে বলল, ভাবি কেমন আছেন? সব ভালো তো? এই ব্যাটা আপনার বিরক্ত করছে না তো? স্তব্ধ চোখ রাঙালো। কতবার করে নিষেধ করেছে তার হাঁটুর বয়সী একটা মেয়েকে ভাবি রাখার দরকারটা কি? সুজন তা কেয়ার করলে তো ইস, সে চোখ রাঙালেই তারা বুঝি ভয় পাবে। তাসফি হাসি খুশি মুখে বলল, এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? বলেই তাসফি তৎক্ষণাৎ নিস্তব্ধর হাত থেকে খপ করে ফোনটা নিয়ে কথা বলতে ব্যালকনিতে চলে গেল। নিস্তব্ধ হতবাক হয়ে তাসফির যাওয়ার পারে তাকিয়ে রইল। কি আশ্চর্য, ফোনটা তার নাকি ওইটুকুনি মেয়েটার? আর বন্ধুগুলো মনে হচ্ছে তার নয়, তার বউয়ের। আর সে হচ্ছে পাশের বাসার ভাড়াটিয়া। তাকে একটু অনুগ্রহ করে কথা বলার সুযোগ দিয়েছে, এই যা অদ্ভুত। সন্ধেবেলায় একটু ফুরসত পেয়ে তাসফি ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোন ঘাঁটছিল। একটুখানি সময় পেয়ে ফেসবুকে স্ক্রলিং করতে করতে হঠাৎ তার বর মহাশয়ের আইডি খানার সামনে আসলো। আইডির নাম ডক্টর নিস্তব্ধ ইয়াসার। তাসফি চোরা চোখে এদিক ওদিক পরখ করে চট করে ভেতরে ঢুকে পড়ল। আইডি লক করা নেই। দুদিন আগেই বন্ধুদের সঙ্গে মিলিত একটা প্রোফাইল পিক ছাড়া হয়েছে। বাহ, তাতে কত মানুষের লাইক কমেন্টসও রয়েছে। তাসফির হঠাৎ কৌতূহল জাগলো নিস্তব্ধর ফ্রেন্ডশিপ দেখার। হঠাৎ তার এই ইচ্ছে মনে উদয় হওয়ার কারণ কি সে জানে না, কিন্তু দুঃখের বিষয় ফ্রেন্ড লিস্ট অনলি মি করা। কেন রে বেটা? আইডি যখন লক করা নয় তখন ফ্রেন্ড লিস্ট কেন হাইড করবি? আচ্ছা, যারা পোস্টে রিঅ্যাক্ট দিয়েছে তারাই তো ফ্রেন্ড। তাসফি চেক করতে করতে বলল। তার মাঝে একটা আইডিতে তার চোখ আটকে গেল, মানসা আফসার। বাহ, লাভ রিঅ্যাক্ট। এই অভদ্র অসভ্য মেয়েটা তার বরের পেছনেও লেগেছে দেখছি। আবার কমেন্টে লিখেছে অসম। বাহ বাহ, তার ডাক্তার বর মহাশয় আবার তাতে লাভ রিঅ্যাক্ট দিয়েছে। বাহ, চমৎকার। আজ পর্যন্ত তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো না, আর এখনই সব লাভের বন্যা বইয়ে যাচ্ছে। তাসফি চেক করে দেখলো তাদের সেমিস্টারের অনেকে এখানে আছে। আচ্ছা, সে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে?
কখনো না, প্রশ্নই আসে না। যেই অহংকারী লোক আজ পর্যন্ত তাকে রিকোয়েস্ট পাঠায়নি, সে কেন শীতে শীতে রিকোয়েস্ট পাঠাবে? এতটাই ফেলনা নাকি সে? তাসফির ভাবনার মাঝে ইয়ানা এসে তার সামনের সোফায় বসল। তাসফিকে উদ্দেশ্য করে বলল, রুম্পা কোথায় বলতো? দুপুর থেকে দেখছি না, আমায় বিকালের চাটাও দিয়ে এলো না। তাসফি ভ্রু কুচকে বলল, রূপাদি বাড়ি গিয়েছে, কাল আসবে। ইয়ানা আবার বলল, ও আচ্ছা, তাপসি তুমি কি আমায় 1 কাপ চা করে খাওয়াতে পারবে? মাথাটা খুব ধরেছে বুঝলে। তাসফি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পারবো না ভাবি, আই এম ভেরি ভেরি সরি। তাছাড়া সে কি ভাবি, আপনার হাতে কি সমস্যা হয়েছে নাকি কোনো? কই না তো, হাত তো একদম দিব্যি ঠিক আছে, বরং আমি দেখতে পাচ্ছি ভালো থেকে একটু বেশিই ভালো আছে। কি সুন্দর ফোন স্ক্রল করছেন, নিজের চা নিজেই হাতেই বানিয়ে খান না প্লিজ ভাবি। জানেন তো নিজের হাতের খাবার না একটু বেশি স্পেশাল হয়, বুঝলেন? আর আমার মাথাটাও না খুব ধরেছে ভাবি, আমার জন্যও এক্সট্রা 1 কাপ বানাবেন প্লিজ। ইয়ানা চোখ বড় বড় করে তাসফির দিকে চাইল। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আবার পিছু ফিরে বলল, ও হ্যাঁ, কাইন্ডলি আমার রুমে একটু দিয়ে আসবেন আমার চাটা, কেমন? আমার মিষ্টি চা। ইয়ানা হতভম্ব হয়ে তাসফির যাওয়ার পানে চেয়ে রইল। এই মেয়ে কি বললো তাকে চা বানিয়ে খেতে, আবার ওপরে সার্ভও করে আসতে? কত বড় সাহস মেয়ের! যেখানে তাকে 3 বেলা খাবার দেওয়ার ঘরে, সেখানে এই মেয়ে তাকে চা বানিয়ে দিতে আসলে বলল। কি সুন্দর করে তাকে অপমান করে গেল। এই মেয়ে তো শেয়ানার উপরে শেয়ানা। ইয়ানা ভেবেছিল বোকাশোকা হবে, আয়েশার মতো একেও খাটিয়ে নেওয়া যাবে, কিন্তু এতে দেখা যাচ্ছে তার থেকেও ডাবল দুরন্ত শেয়ানা। ঢাকার যানজটপূর্ণ শহর, ধুলোর আস্তরণের সবকটা বিল্ডিং আবৃত। মাঝে মাঝে মনে হয় কেউ বোধহয় একটু ইউনিক রং করে রেখেছে টিনের ঘরগুলোতে। টিনের ছাই রংটা কমলা কালচে রং ধারণ করে। তাসফি বসে আছে তার অহংকারী ডাক্তার বরের গাড়িতে। তারা যাচ্ছে নিস্তব্ধ শ্বশুর বাড়ি। তাসফির সারা অঙ্গে উৎফুল্লতার ছোঁয়া। প্রায় 1 মাস পর সে যাচ্ছে তার নিজ ভবনে। কত স্মৃতি সেখানে তার, ছোট থেকে বেড়ে ওঠার সাক্ষী তার সেই স্থান। সে কি আর ভোলা যায়? মায়ের কবরটা একটুখানি ছুঁয়ে দেখবে সে, অনেকখানি গল্প করবে মায়ের সঙ্গে, অভিযোগ জানাবে হাজারো। এই তো গত পরশু বাবা তার অসহ্য বরের কাছে আবদার করল নিজের কুটিরে যাবার। আর আজ সকালে বাসন্তী আপা বলল, এ তাসফি রেডি হতো, ব্যাগ গোছা, তোকে তোর বাপের বাড়ির টিক্কে মারবো। তাসফি ভ্রু কুচকে বলল, আমি তো যাব না আপাই, তোমার ভাই না গেলে আমিও যাচ্ছি না। আর বাবা ওই লোককে কত করে বললো, অনুরোধ করলো, এবারে তোমার ভাই না গেলে বিশ্বাস করো আপা, ওই স্তব্ধ নিস্তব্ধর গোছা ধরে না সিল্কি কালো কুচকুচে চুলগুলোর একটাও আস্ত রাখবো না আমি। তোমার ভাই ঘুমানোর পরে সানলাইট দিয়ে আমি তাতেও আগুন ধরিয়ে দেবো। এরপর টেকো মাথায় তার ডাক্তারি করতে হবে, এই বলে দিলাম আমি। হ্যাঁ, কে কার চুল আগুন ধরাবে শুনে? মাঝে পেছন থেকে নিস্তব্ধর গম্ভীর কণ্ঠ কর্ণে পৌঁছতেই চমকে উঠল তাসফি। সঙ্গে সঙ্গে জিভে কামড় দিল সে। ইস, লোকটা সবখানে এসে হাজির হয়, আবার ভেঙচি কাটল। শুনুক, তাতে তার কি? সে কি ভয় পায় নাকি এই অসহ্য লোককে? নিস্তব্ধ আগমনী বার্তা পেতেই বাসন্তী নিঃশব্দে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তারা স্বামী স্ত্রী নিজেদের ঝগড়া নিজেরাই মিটিয়ে নিক না, ঝগড়া থেকেই তো উদয় হবে মিষ্টি মধুর ভালোবাসা। বাসন্তী অনেকবার খেয়াল করে দেখেছে তার ভাই তাসফিকে সামনে সামনে দুচ্ছাই করলেও পেছনে পেছনে ঠিক তার খেয়াল রাখতেও ভোলে না। নিস্তব্ধ বুদ্ধিমান ছেলে, তার নিজের পদক্ষেপ সে ঠিক নিজে নিতে জানে। যে কোনো কাজ করতে গেলে সে অবশ্যই ভেবে চিন্তেই করবে। তবে ভালোবাসার মতো জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়টা তার ভাই সম্পূর্ণ করতে বেশি দেরি না করে ফেলে। বাসন্তী বেরিয়ে যেতে নিস্তব্ধ দরজায় ছিটকিনি তুলে দিল। নিস্তব্ধকে ছিটকিনি তুলে দিতে দেখে তাসফি স্তব্ধ শুষ্ক ঢোক গিল। ছিটকিনি কেন দিল? কি করতে চাইছে লোকটা? নিস্তব্ধ কদম বাড়ানোর সঙ্গে তাসফি পিছিয়ে যেতে লাগলো। কিন্তু ভাগ্য অসহায় 2 পা পেছানোর পরে আর কোনো জায়গা খুঁজে পেল না সে। নিস্তব্ধ নিঃশব্দে গিয়ে দাঁড়ালো তাসফির সামনে। একটু নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ এগিয়ে ফিস ফিস করে বলল, তা ম্যাডাম কার চুল আগুন ধরাবেন শুনে? নিস্তব্ধ নিঃশ্বাসের গতিবিধি তাসফি ঠাহর করতে পারছে। অস্বস্তিতে সে জমে যাচ্ছে
কুল ডাউন তাসফি, এত গলে যাওয়ার কিচ্ছু হয়নি। তাসফি চোখ বন্ধ করে বড় করে শ্বাস ফেলল। ঝট করে নিস্তব্ধর বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরে পড়ল সে তৎক্ষণাৎ। লোকটার ফিসফিসানো বলা পুরুষালী কণ্ঠস্বর এতটা মাদকীয় কি করে হয়? প্রত্যেক পুরুষের ফিসফিস করে বলা স্বর কি এমনই শোনায়? তবে খানিকটা দূরে সরে তাসফি মিছে চোট দেখিয়ে বলল, যার ইচ্ছে তার চুলে আগুন ধরাবো, তাতে আপনার কি? সানলাইট দিয়ে নয়, চলা কাঠ দিয়ে আগুন ধরাবো আমি, বুঝলেন? তাতে আপনার কি? নিস্তব্ধ বিরক্ততে কপাল কুঁচকে নিল। তার হাঁটুর বয়সী মেয়েটা বেশি কথা বলছে ইদানিং। তার মুখে মুখে তর্ক করছে সে কাট কাট কণ্ঠে বলল, কারো চুলে আর আপনার আগুন লাগানো লাগবে না ম্যাডাম। নিজের ব্যাকপ্যাক গুছিয়ে নিন, কিছুক্ষণ পরে আমরা বের হব। বের হবো মানে? কেন, নিজের বাপের বাড়ি যেতে চান না বুঝে? আপনার কাছে তো খুব নলেজ দেওয়া হচ্ছিল। তাসফির চোখ খুশিতে চকচক করে উঠল। পিছন ফিরে উৎফুল্ল কণ্ঠে বলল, এই সত্যি যাবেন আপনি? নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল, আমি যাব? তোমায় কে বলল? তাসফি হাসি খুশি মুখটা চুপসে গেল মুহূর্তেই। তার মানে যাবেন না? এইমাত্র আমায় বলেন রেডি হতে। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তা আমি কি একবার বলেছি আমি যাব? তাসফি মন খারাপ করে বলল, কেন যাবেন না? বাবা আপনার কত করে বললো, তবুও যাবেন না আপনি? কেন যাব বলো তো? যার বাড়ি যাব সে তো এখন একবার বললো না, তো কি জন্য যাব বলো তো ম্যাডাম? এতটা বেহায়া নই আমি যে সে থেকে কারো বাড়িতে চলে যাব। চোখ ছোট ছোট করে বলল, লাগবে না আপনার যাওয়া, অসহ্য। বলেই সে ব্যালকনিতে চলে গেল। লোকটা দিন দিন বড় মাপের বদমাশে পরিণত হচ্ছে। আগে তো কথাই বলতো না তার সঙ্গে, অথচ এখন শুধু ঝগড়া করতেই তৎপর থাকে। আশ্চর্য! সে কেন বলবে তাকে যেতে? বলবে না সে? কিসের ঠাকা পড়েছে তার? বাবা বলেছে এতে হয়নি, এখন কি তাকে নেওয়ার জন্য ডাক ঢোল বাজাতে হবে, পালকি সাজাতে হবে? অদ্ভুত ভাবনার মাঝে ব্যালকনিতে তাসফি হঠাৎ নিজের পেছনে কারো অস্তিত্ব অনুভব করল। একটা গরম নিঃশ্বাস তার ঘাড় বেয়ে নেমে এলো। আবারও সেই ফিস ফিসানো পুরুষারই মাদকীয় কণ্ঠস্বর। রেডি হয়ে নাও মেয়ে, আমি যাচ্ছি, তবে শর্ত আছে। আমার চুলে আগুন ধরাতে চাওয়ার শাস্তি তোমায় দেওয়া হবে সময় মতো। শর্তটা সময় মতো পূরণ করে নেব, আর শাস্তিরা তোলা রইল। এই নিস্তব্ধ ইয়াসার কিছু ভুলে যায় না। সে তার শর্ত ও শাস্তি সবসময় মতো দুটি পূরণ করে নেবে, মনে রেখো। ধীরে ধীরে গরম নিঃশ্বাসের গতিবেগ বিলীন হতে লাগলো। সঙ্গে তাসফিও মুচকে হাসলো, আবার পরক্ষণেই চোখ মুখ শক্ত করে ফিস ফিস করে বলল, আপনার দেয়া যে কোনো শর্ত আমি সময় মতো মোটেও মানব না নিস্তব্ধ ইয়াসার। আর আপনার দেয়া শাস্তি, সেটাও আমি মোটেও সহজে গ্রহণ করব না। তার জন্য যে আপনার বহু কাঠখড় পোড়াতে হবে ডক্টর সাহেব, অনেক কাঠখড় পোড়াতে হবে আপনাকে। তৃষ্ণার্ত আকুল হৃদয়ে আপনি আমার পানে চেয়ে থাকবেন, আমি আপনার দুধ ছাই করে তাড়িয়ে দেব আপনাকে। কেমন মজা হবে তখন বলুন তো? খুব মজা হবে, তাই না? আবারও মুচকি হাসল সে। তার সেই মুচকি হাসির রেশ গাড়ির মাঝেও প্রকাশ পাচ্ছে। পান্না তাকে ঝাঁকি দিয়ে চেঁচিয়ে বলল, একাই কাকিয়া হাসছে। নিস্তব্ধ আর চোখে লুকিং গ্লাসে তাসফির মুখাবয়ব অবলোকন করল। পুনরায় ড্রাইভে মনোযোগ দিল। তাসফি ভাবনা থেকে বেরিয়ে এলো। আয়েশা বলল, কি ব্যাপার তাসিফ, কোনো স্বপ্নে ডুবেছিলে বলো তো? লক্ষণ কিন্তু ভালো ঠিকছে না। তাসফি আয়েশার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসল। নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বলল, লক্ষণ ভালো আর না ঠেকলে আমার কি করার বলো? আসলে নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি একটু অন্যরকম, বুঝলে? বলেই সে চোখ টিপে দিল। আয়েশা হাই হাই করে বলল, বলো কি গো মেয়ে, আমার দেওরকে ছাড়া আবার কার দিকে মন দিলে গো মেয়ে? নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল। দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ সংবরণ করল। অভদ্র মেয়েটা বড্ড বার বেড়েছে আজকাল। দিন দিন তাকে কয়লার আগুনের দিকে ঠেলে পাঠাচ্ছে ইচ্ছে করে এই বজ্জাত মেয়ে। সেও দেখে নেবে। তাসফিদের পথযাত্রার সঙ্গে আয়েশা আর পান্নাও যুক্ত হয়েছে। তাসফি তার শাশুড়ি থেকে জানতে পেরেছে আয়েশা এতিম একটা মেয়ে। বিয়ের পর বাপের বাড়ির আদর কেমন তা সে কোনো কালে ঠাহর করতে পারেনি। আর তাই তো তাসফি বাবাকে বারবার করে বলে দিয়েছে তার জায়ের সঙ্গে একটু কথা বলে যেতে রাজি করাতে। বাবা বললে আয়েশা গুরুজনদের কথা ফেলতে পারবে না। তার বাবা তাই করেছে। সকলের অনুরোধ করার পর পায়েলও রাজি হয়েছে। এমনকি তাসফি দেখেছেও আসার পথে আয়েশা কতটা এক্সাইটেড ছিল।
তার থেকে বোধহয় আয়েশা ভাবি বেশি খুশি হয়েছে আসতে পেরে। তাসফি যখন বলল পান্নাকে নানু বাড়ি যাবে পান্না মামুনি, তার সে কি খুশি! জীবনে প্রথমবার সে নানু বাড়ি যাবে। এতে যেন তার খুশি আর ধরেই না, সারা বাড়িময় সে ছুটে বেরিয়েছে নানু বাড়ি যাবো বলে। ইস কি মিষ্টি সেই দৃশ্য! জীবনে প্রথমবার নানু বাড়ি বেড়াতে যাওয়ার অনুভূতি বুঝি এমনই হয়। বাসন্তী আপাকেও সে আসতে অনুরোধ করেছিল, তবে সে বলেছে অন্য আরেকদিন যাবে। নিলয় সাহেব বসেছিলেন তার স্টাডি রুমে, কিছু কেসের ফাইল পর্যবেক্ষণ করছিলেন। অনিমা বেগম চা হাতে রুমে প্রবেশ করলেন। চায়ের কাপ টেবিলে রেখে তিনি স্বামীর মুখোমুখি হয়ে চেয়ারে বসলেন। স্ত্রীর আগমনে নিলয় সাহেব তার দিকে ফিরে তাকালো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস ভঙ্গিতে চাইল তার পানি। অনিমা বেগম কোনো জড়তা ব্যতীত কাট কণ্ঠে বলল, হাসিবের সঙ্গে মেয়ের ডিভোর্স কি তুমি আদতেও করাবে, নাকি আমি অন্য লয়ার দেখবো? যা, আর একটা দিনও আমার ইচ্ছে হচ্ছে না ওই রাস্কেলটার সঙ্গে আমার মেয়ের নাম জড়িত থাকুক। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।